পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন প্রকল্প নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। নাম বাংলার যুবসাথী। এখন প্রশ্ন একটাই, এটা কি সত্যি বেকারদের জন্য একটা সাহায্যের হাত, নাকি ভোটের আগে শুধুই একটা চাল? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ বা বলা ভালো মূল বিষয়টাই হল প্রতি মাসে ১,৫০০ টাকা। এখন ভাবুন তো, এই টাকাটা একজন চাকরি খুঁজছেন এমন তরুণের জন্য কতটা কাজে আসতে পারে। এটাই কিন্তু আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, এই যে প্রকল্প, এটা কি সত্যিই রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়ানোর একটা আন্তরিক চেষ্টা, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? আসুন আমরা এই বিশ্লেষণটা করে উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আসুন শুরু করা যাক। সবার আগে জেনে নিই, সরকারি খাতায় কলমে এই প্রকল্পটা ঠিক কী বলছে, এর উদ্দেশ্যই বা কী। খুব সহজ করে বললে এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কিম। উদ্দেশ্য, রাজ্যের যে সমস্ত যুবক যুবতীরা এখনও চাকরি পাননি তাদেরকে একটা আর্থিক সাপোর্ট দেওয়া, যাতে তারা চাকরির খোঁজাটা চালিয়ে যেতে পারেন বা হয়তো নতুন কিছু শিখে নিজের স্কিল বাড়াতে পারেন। মানে মূল লক্ষ্যটা হলো স্বনির্ভর করে তোলা। বেশ, প্রকল্পের উদ্দেশ্য তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হল কারা এই টাকাটা পাবে, মানে কারা আবেদন করতে পারবে। এর নিয়মগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। দেখুন, মূলত ৪টে বড় শর্ত আছে। ১ নম্বর, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২, বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ৩, পড়াশোনার দিক থেকে অন্তত মাধ্যমিক পাশ করতেই হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ শর্তটা হলো, আবেদন করার সময় আবেদনকারী কোনো রকম সরকারি বা বেসরকারি চাকরিতে থাকতে পারবেন না, মানে পুরোপুরি বেকার হতে হবে। এখানে কিন্তু নিয়মের কিছু প্যাঁচ আছে, যেগুলো বোঝাটা খুব দরকারি। যেমন ধরুন, কেউ যদি পড়াশোনার জন্য ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো স্কলারশিপ পান, তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি আগে থেকেই সরকারের অন্য কোনো বেকার ভাতা যেমন যুবশ্রী পেয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি আর যোগ্য নন। মানে সরকার একই লোককে দুরকম বেকার ভাতা দেবে না। আর হ্যাঁ, যারা এখন চাকরি করছেন, তা সে ফুল টাইম হোক বা পার্ট টাইম, বা যারা রেগুলার ছাত্রছাত্রী, তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসছেন না। যোগ্যতার বিষয়টা তো পরিষ্কার হলো। এবার প্রশ্ন হচ্ছে, আবেদনটা করবেন কিভাবে? চলুন পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে নিই। পুরো ব্যাপারটা কিন্তু অনলাইনে হবে, যেটা খুবই সুবিধার। প্রথমে আপনাকে সরকারি পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে একটা মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করে রেজিস্টার করতে হবে। এরপরের ধাপগুলো একদম সোজা। আপনার ব্যক্তিগত তথ্য, পড়াশোনার ডিটেলস আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। সবশেষে যা যা ডকুমেন্ট চাইবে সেগুলোকে স্ক্যান করে আপলোড করে দিলেই হবে। ফাইনাল সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন, ওটা কিন্তু যত্ন করে রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য। আবেদন করার সময় যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, তার জন্য কিছু কাগজপত্র কিন্তু আগে থেকেই রেডি করে রাখা ভালো। যেমন আপনার পরিচয়পত্র, মানে আধার বা ভোটার কার্ড, আপনার বাসস্থানের প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মার্কশিট, এগুলো তো লাগবেই। সাথে লাগবে আপনার আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের কপি। আর একটা খুব জরুরি জিনিস হলো, আপনাকে একটা সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র দিতে হবে, যেখানে লেখা থাকবে যে আপনি বর্তমানে কোনো কাজ করছেন না। আচ্ছা, প্রকল্পের নিয়মকানুন, আবেদন পদ্ধতি এসব তো আমরা জানলাম, কিন্তু এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? এখানেই কিন্তু পুরো বিষয়টা একটা রাজনৈতিক মোড় নিচ্ছে। এটা কি সত্যিই জনকল্যাণ, নাকি ভোটের আগে ভোট ব্যাংক শক্ত করার রাজনীতি? এই বিতর্কটাই এখন আসল। চলুন এদিকটা একটু খতিয়ে দেখি। সরকারের তরফ থেকে যা বলা হচ্ছে তা হলো, তাদের মূল লক্ষ্য একটাই, রাজ্যের তরুণ তরুণীদের একটা নিয়মিত আর্থিক সাপোর্ট দেওয়া, যাতে টাকার অভাবে তাদের চাকরির খোঁজ বা কোনো স্কিল ট্রেনিং মাঝপথে বন্ধ না হয়ে যায়। মানে ভাবনাটা হলো এই যে, এই সামান্য টাকাটা হয়তো তাদের ছোটখাটো কোনো কাজ করতে বাধ্য হওয়া থেকে বাঁচাবে এবং তারা বড় লক্ষ্যের জন্য প্রস্তুতি নিতে পারবে। কিন্তু যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা কি ভাবছেন? যেমন অনির্বাণ দে নামে একজন সুবিধাভোগীর কথাতেই একটা অদ্ভুত দ্বিধা ধরা পড়েছে। তিনি বলছেন, সরকার এটা শুরু করেছে কারণ নির্বাচন ঘনিয়ে আসছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু তারপরেই আবার বলছেন, হ্যাঁ, এটা বেকারদের সাহায্য করে। মানে একদিকে তিনি রাজনৈতিক চালটা বুঝছেন, আবার অন্যদিকে এটাও মানছেন যে এই টাকাটা তার মতো বেকারদের জন্য খুব দরকারি। এই যে একটা মিশ্র প্রতিক্রিয়া, এটাই হয়তো এই প্রকল্পের আসল ছবি। আর অন্যদিকে বিরোধী দল মানে বিজেপি, তারা কিন্তু সরাসরি আক্রমণ করছে। তাদের কথা খুব স্পষ্ট, এটা নাকি নির্বাচনের আগে ভোট ব্যাংকের কৌশল। আর তাদের আরও একটা বড় অভিযোগ হলো, এটা আসলে পুরনো প্রকল্পেরই নতুন মোড়ক ছাড়া আর কিছুই না। এই যে বিতর্কটা হচ্ছে, এটাকে ঠিকঠাক বুঝতে গেলে আমাদের একটু বড় ছবিটা দেখতে হবে। মানে অতীতে পশ্চিমবঙ্গে এই ধরনের আর কি প্রকল্প হয়েছে সেটাও জানা দরকার। বিরোধীরা যে পুরনো প্রকল্পের নতুন মোড়কের কথা বলছে, তার কারণটা কিন্তু এই টাইমলাইন দেখলেই কিছুটা স্পষ্ট হয়।
দেখুন 2013 সালেই কিন্তু যুব উৎসাহ প্রকল্প আর যুবশ্রী নামে দুটো প্রায় একই রকম স্কিম চালু হয়েছিল। সেখানেও কিন্তু এই একই পরিমাণ মানে মাসিক 1,500 টাকাই দেয়া হতো। এই কারণেই প্রশ্নটা উঠছে, তাহলে এটা কি সত্যি একটা নতুন ভাবনা, নাকি পুরনো জিনিসকেই নতুন করে সামনে আনা হলো? শুধু তাই নয়, এর মাঝে 2020 সালে কর্মসাথী প্রকল্প নামেও একটা উদ্যোগ ছিল, যদিও সেটার লক্ষ্য একটু আলাদা ছিল। সেখানে সরাসরি টাকা না দিয়ে ব্যবসা শুরু করার জন্য কম সুদে লোন দেওয়া হতো। মানে এটা পরিষ্কার যে বেকার যুবকদের জন্য সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। আর একজন সুবিধাভোগী আর.এস. ভট্টাচার্যের কথায় আজকের বেকার সমাজের কঠিন বাস্তবটা খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তিনি বলছেন, এই টাকাটা দৈনন্দিন খরচে সাহায্য করবে। মুদ্রাস্ফীতি বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, আর আমাদের মতো যুবকরা চাকরি খুঁজে পাচ্ছে না। ভাবুন, একদিকে যখন চাকরির বাজার খারাপ, অন্যদিকে সবকিছুর দাম আকাশ ছোঁয়া। সেই সময়ে দাঁড়িয়ে এই 1,500 টাকা হয়তো অনেক বড় কিছু নয়, কিন্তু দিন চালানোর জন্য যে এটা একটা বিরাট স্বস্তি, তা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে সব মিলিয়ে প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই যে বাংলার যুবসাথী প্রকল্প, এটা কি বেকার তরুণ-তরুণীদের কঠিন সময় একটা আর্থিক ভরসা দিচ্ছে, নাকি এই ধরনের ভাতা পেয়ে তাদের মধ্যে একটা আত্মতুষ্টি চলে আসছে, যা হয়তো তাদের আরও সক্রিয়ভাবে চাকরি খোঁজার ইচ্ছেটাকেই কমিয়ে দিচ্ছে? প্রশ্নটা কঠিন, আর এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।